প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসাবে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব আশরাফ কায়সার। আপনাকে স্বাগত। ধন্যবাদ। আশরাফ কায়সার, আমরা দেখছি রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের অস্থিরতা। সব রাজনৈতিক দলই এক ধরনের মনস্তাত্ত্বিক চাপে রয়েছে। আমরা গত কয়েক সপ্তাহের রাজনৈতিক যে পরিস্থিতি সেটি যদি আপনি খেয়াল করে দেখেন, আমরা ভাঙাগড়ার ভেতরে সম্পর্কের ভাঙাগড়া, নিজেদের অবস্থান ঠিক করা এবং বোঝাপড়ার একটা জায়গায় যাচ্ছে রাজনৈতিক দলগুলো, এবং নির্বাচন, সংস্কার, বিচার এগুলো নিয়েও তাদের অবস্থান কিন্তু কখনো জোরালো হচ্ছে, কখনো পরিবর্তিত হচ্ছে। আপনাকে যদি আমি একটা উদাহরণ দেই, বিএনপি শুরু থেকেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার বিরোধিতা করেছে এবং কখনো জোরালোভাবে সেটি বলেনি। কিন্তু শাহবাগ থেকে যমুনার দিকে যে আন্দোলনটি হলো, তারপরে বিএনপিকে আমরা দেখলাম যে তারা আনন্দিত এই ঘটনায়, কেননা ওখানে এনসিপি এবং জামাতে ইসলামীর সরব উপস্থিতি দেখা গেছে। কাজে এরকম করে আমরা দেখতে পাচ্ছি যে রাজনীতির ভেতরে একটা টানাপোড়েন হচ্ছে। কাজে রাজনৈতিক দলগুলোকে আমার মনে হয় যে আমাদের সরকারের যেরকম ফ্লুইড সিচুয়েশন, সেরকম রাজনীতির মাঠটাও মানুষ একটু বিভ্রান্ত হয়ে যাচ্ছে, হতাশ হয়ে যাচ্ছে, কখনো ভীত হচ্ছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেখে। আপনি ধরেন যেভাবে তারা ভেবেছিল যে আওয়ামী লীগ পালিয়ে গেছে, হাসিনা পালিয়ে গেছে, এবারের মাঠটি তাদের নিয়ন্ত্রণে থাকবে, এখানে আমার ধারণা ভরকেন্দ্রের জায়গাটি বারবার পরিবর্তিত হচ্ছে। সরকারকেও আমরা প্রায়ই দেখতে পাচ্ছি, ধরেন কেউ যদি বলে ফেলে যে আমরা নির্বাচিত সরকার, রাজনৈতিক দলের বুকে নিশ্চয়ই কাঁপুনি হয়, এবং কেউ যদি বলে থাকে যে আমরা কখন নির্বাচন দেব সেটা সংস্কারের উপরে নির্ভর করে, তখন তাদের বুঝতে একটু সুবিধা হয় যে এই প্রক্রিয়াটি হয়তো জটিল হবে। এখন আমরা রাজনৈতিক দলগুলোকে কিন্তু প্রকাশ্য অবস্থান নিতে দেখছি, এবং তারা মাপছেন যে এই সরকারের পরিস্থিতি কোন দিকে যেতে পারে, সংস্কারের পরিস্থিতি কোন দিকে, বিচার প্রক্রিয়া কোন দিকে, আবার আখেরে নির্বাচন হলে তাদের অবস্থান কি হবে। আমাদের এই সময়ে রাজনীতির মূল স্টেক হোল্ডার হিসাবে তিনটি দলের কথাই বলা হচ্ছে: বিএনপি, জামাত ইসলাম এবং এনসিপি। বিএনপির সঙ্গে জামাতের দূরত্ব শুরু হয়েছে 5ই আগস্টের আগে থেকে। 5ই আগস্টের পর এই দূরত্ব প্রতিদ্বন্দ্বিতায় নয়, একেবারে অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে প্রতিহিংসার চেহারা নিয়েছে। এনসিপির সঙ্গেও বিএনপির দূরত্ব ব্যাপক। দুপক্ষই শত্রুতার চেহারা নিয়ে মুখোমুখি দাঁড়িয়ে যায়। বিশেষ করে টক শোগুলোতে আমরা বেশি লক্ষ্য করেছি। ধারণা করা হচ্ছিল যে এনসিপির সঙ্গে জামাতের একটা ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু আমরা দেখলাম সাম্প্রতিককালে, একেবারেই 2 সপ্তাহ আগের ঘটনা, সেখানেও বিরোধ এখন তুঙ্গে। এই বিষয়টাকে যদি আপনাকে ব্যাখ্যা করতে বলি, তাহলে কি বলবেন? রাজনীতিতে একটি বড় শক্তি যখন মাঠ থেকে পালিয়ে যায়, তখন যে শূন্যতা তৈরি হয়, তারপরে যা হতে পারে আমরা বর্তমান রাজনীতিতে তাই দেখছি। ধরেন জামাত ইসলামীর সাথে আওয়ামী লীগ যে ন্যারেটিভটা দাঁড় করিয়েছিল, বিএনপি জামাত একসাথে উচ্চারণ করত, সেখান থেকে জামাত ইসলামীর সাথে আমরা বিএনপি টানাপোড়েন এবং 23 সাল থেকে দেখতে পাচ্ছি। কেননা তারা একসময় বলতে শুরু করেছিল যে সময় মানবতা বিরোধী অপরাধে তাদের নেতাদের বিচার হচ্ছিল, তখন বিএনপি জোরালোভাবে তাদের পাশে দাঁড়ায় নাই। আবার বিএনপির পক্ষে ওই রাজনীতি সমর্থন করা কঠিন। বিএনপি একটি বড় রাজনৈতিক দল, এবং কখনো কখনো আমরা বলে থাকি লিবারেল দল, যারা বাংলাদেশের প্রায় অর্ধেক মানুষকে প্রতিনিধিত্ব করার চেষ্টা করে। কাজে জামাত ইসলামীর সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি। আবার জামাত যেভাবে নিজেদের রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, সেটি বিএনপির সাথে মানানসই না। ফলে আমরা দেখতে পেয়েছি 5ই আগস্টের আগের থেকে বিএনপি জামাতের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, এবং যেটি অবশ্যম্ভাবী ছিল। 5ই আগস্টের পরে জামাতকে মনে হয়েছে যে তারা ক্ষমতার কেন্দ্রে চলে এসেছেন। আপনি যদি খেয়াল করে দেখেন, মোর পাওয়ারফুল ক্যান্টনমেন্টের মিটিং, যমুনাতে মিটিং, তাদের নাম উচ্চারণ করা, তাদের যে প্রভাব প্রতিপত্তি, ছাত্রদের উপরে তাদের প্রভাব, সব দেখে মনে হয়েছে যে এ কী হলো, তাহলে কি ক্ষমতাটি ডানপন্থীদের হাতে চলে গেল, ক্ষমতাটি কি স্বাধীনতা বিরোধীরা প্রাধান্য পেয়ে গেল। তখন এনসিপিকেও কিন্তু আমরা বেশ নিশ্চুপ থাকতে দেখেছি। এনসিপির কোনো নেতা শিবিরের মিটিংয়ে গিয়ে, জামাতের মিটিংয়ে গিয়ে তাদের প্রশংসা করেছেন, তাদের ভূমিকার কথা বলেছেন। সেই সময় বিএনপির ভূমিকা কিন্তু আমরা তাদের মুখে খুব একটা শুনিনি। আবার পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে ছাত্রদের ঘাড়ে বন্দুক রেখে বা তরুণদের ঘাড়ে বন্দুক রেখে জামাত ইসলামী বেশ কিছু ইস্যুতে সামনে চলে আসার চেষ্টা করলো। সম্প্রতি তাদের মধ্যেও একটা দূরত্ব তৈরি হয়েছে। আমার ধারণা যে এনসিপি এখন পর্যন্ত সিমেন্টিং করতে পারে নাই তাদের রাজনীতিটা কি। ধরুন, এনসিপি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করছে, এনসিপি আপনার গণপরিষদের কথা বলছে, আপনার তারা প্রায়শই নিজেদেরকে মধ্যপন্থী দল বলে। এর কোনো কিছুই কিন্তু একটা সঠিক রাজনৈতিক দর্শন বা নির্দেশনা আমাদেরকে দেয় না।
আপনি খেয়াল করে দেখবেন যে শুরু থেকেই তারেক রহমানের বক্তব্য আমি প্রায়ই বলি যে আমার কাছে অনেক ম্যাচিওর এবং মানে সুদূর প্রসারী মনে হয়েছে। গত ২ সপ্তাহে মনে হচ্ছে যে এটি আবার তারা স্পষ্ট করছেন যে তাদের কোথায়, কোথায় হতাশা এবং উষ্মা রয়েছে। জামাতে ইসলামীকে আমরা দেখলাম মাঠে সম্ভবত তাদের সর্বোচ্চ পিক তারা অর্জন করে ফেলেছেন। এখন তাদের একটু নিচের দিকে নামার সময়। আবার এনসিপিকে দেখতে পাচ্ছি হাবুডুবু খাচ্ছেন। কারণ কখনো তারা বিএনপির দিকে একটু ঝুঁকে যাচ্ছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করছেন, জামাতকে বলছেন ৭১-এর ভূমিকা পরিষ্কার করে মাঠে আসতে হবে। এখানে একটা প্রশ্ন উঠেছে, সম্ভবত এটা ডানপন্থীদের পক্ষ থেকে বেশি উঠানো হচ্ছে। সেটি হলো যে আওয়ামী লীগের বয়ান নিয়ে অনেকে হাজির হচ্ছে। আওয়ামী লীগের বয়ানের কয়েকটা মৌলিক জিনিস ছিল। একটা হচ্ছে মুক্তিযুদ্ধ। এখন আমি যদি স্বাধীনতা বিরোধীদের সমালোচনা করি, তাহলে তারা পাল্টা যেটা করতে চায় সেটা হচ্ছে যে আওয়ামী লীগের বয়ানে কোনো রাজনৈতিক দল আছে কিনা। কিন্তু মনে রাখতে হবে মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা বিরোধী অবস্থানটি ঠিক আওয়ামী লীগের বয়ান না। এটি বলবো আমি বাংলাদেশের বয়ান। এখন আপনার উপরে অত্যাচার হতে পারে, নির্যাতন হতে পারে, আপনার অবিচার হতে পারে, সেটি একটি ভিন্ন প্রসঙ্গ। কিন্তু ৭১ সালের ভূমিকার জন্য আপনাকে জবাবদিহিতার আওতায় থাকতে হবে। আওয়ামী লীগের দ্বিতীয় বয়ান হচ্ছে ধর্মনিরপেক্ষতা। আমি গত ৯ মাসে মনে হয়নি যে কেউ ওই বয়ানের বিশ্লেষণ করে মার্কেটে উপস্থিতি জানান দিয়েছে। বরং আমি ভাবছিলাম যে এনসিপি সেন্টার লেফট হলে তাদের জন্য ভালো রাজনৈতিক ভবিষ্যৎ তৈরি হতো। কেননা সেন্টার লেফট থেকে একটি বড় দল পালিয়ে গেছে। সেন্টার রাইটে কিন্তু আপনি এখন অনেক দল দেখতে পাচ্ছেন। সমস্যা হলো সেন্ট্রাল লেফট যারা, এরা কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগই হয়। এই যে গত ৯ মাসে আমরা যে ডেভেলপমেন্ট দেখলাম, এই যে মব ইনজাস্টিস দেখলাম, বিভিন্ন স্থানে মেয়েদের উপরে আক্রমণ দেখলাম এবং অনেকে আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করলো। এক ধরনের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা না থাকলে এটি কখনো বিস্তৃত হতে পারে না। কাজেই এই রাজনীতির জায়গায় এখন পর্যন্ত জোরালোভাবে আমরা কিন্তু কাউকে দেখছি না। বিএনপির খুব চেনা একটা রাজনীতি আছে, সেই রাজনীতির জায়গাতে তারা অবস্থান করছেন। আর জামাতে ইসলামী, হেফাজতে ইসলাম এবং আরও যে ডানপন্থী দলগুলো, তারা কিন্তু আপনি খেয়াল করেছেন নারীর সংস্কার কমিশন নিয়ে কি জোরালো তির্যকভাবে তারা মন্তব্য করেছেন। এনসিপির এই জায়গাগুলোতে জোরালো অবস্থান আমরা দেখতে পাইনি, বরং কোনো কোনো নেতাকে আমরা দেখেছি ফ্র্যাগমেন্টেড হয়ে, কেউ সোহরাওয়ার্দী উদ্যানে চলে গেছেন, কেউ নারী সংস্কার কমিশনের বিষয়ে তির্যক মন্তব্য করেছেন। এনসিপির স্ট্যান্ডিংটা আমাদের কাছে এখনও অত পরিষ্কার না। আপনি খেয়াল করে দেখবেন যেই নারীর নেতৃত্বকে আমরা সামনে দেখেছিলাম জুলাই অগাস্টে, তাদেরকে কিন্তু আমরা এনসিপির হয়তো কমিটিতেও আছে কিন্তু সরব উপস্থিতি দেখতে পাচ্ছি। এনসিপিতে আরেকটা জিনিস আপনি নিশ্চয়ই খুব লক্ষ্য করেছেন, সেটি হলো যে এনসিপির দেখা গেল এক নেতা যাচ্ছে ডান দিকে, আরেক নেতা যাচ্ছে বাম দিকে, আরেক নেতা যাচ্ছে ইসলামপন্থীদের কোনো দলে, আরেক নেতা যাচ্ছে এই নারীদের সম্মেলনে। একদম ঠিক। এবং তাতে করে রাজনৈতিক দল এনসিপির চরিত্রটি প্রকাশিত হচ্ছে না। দেখুন, আপনি নেতৃত্বের চরিত্র দিয়েও কখনো কখনো দলকে দেখবেন, আবার কখনো দলের চরিত্র দিয়ে নেতৃত্বকে দেখবেন। এনসিপির এই যে আপনি 4টি ধরন বললেন, তাহলে এনসিপি কি? এবং একেবারে 2 সপ্তাহ আগে আমরা দেখলাম তারা জামাতে ইসলামী সম্পর্কে মুখ খুললেন। গত 9 মাস কেন তারা নিশ্চুপ ছিলেন? এবং জামাতে ইসলামী যখন অনেক ধরনের উত্তেজনাকর কথা বলছিল, জাতীয় সঙ্গীত বাজানোর বিরোধিতা করছিল এবং তারা ৭১ সালে কোনো ভুল তারা করেনি, অনেকটা এরকম আচরণ করছিল, ক্ষমা চাওয়ার জায়গায় তারা কখনো স্পষ্ট অবস্থান নেয়নি, সেই জায়গাগুলোতে আমরা এনসিপিকে জোরালো অবস্থান নিতে দেখিনি। আমরা লক্ষ্য করছি যে তারা সামনে একটা ইস্যু ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ, সেই ইস্যুটা শেষ হয়ে গেল। তাদের কয়েকটা ইস্যু, সেগুলো আসলে খুব বেশি আলোচিত হচ্ছে না, যেমন গণপরিষদ নির্বাচন, স্থানীয় সরকারের আগে নির্বাচন। হ্যাঁ, জুলাই প্রক্লেমেশনটার ব্যাপারে একটা অগ্রগতি রয়েছে। এখন প্রশ্ন হলো, কেউ কেউ বলছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এনসিপির ভূমিকা দলটিকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে গিয়েছিল, কিন্তু এরপর কি? দেখুন, একটি রাজনৈতিক দল ইস্যু ভিত্তিক হতে পারে না। না, একটি রাজনৈতিক দল আদর্শ ভিত্তিক হতে হবে। এনসিপিকে পরিষ্কার বলতে হবে তাদের আদর্শ কি, তাদের দর্শন কি, এবং এটি যদি পরিষ্কার তারা না করে, ধরেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি করলেন, আপনি 1 ঘন্টার আলটিমেটাম দিয়ে দিলেন, সরকারটিও নিষিদ্ধ করে ফেললো, এটি তো শেষ। তাহলে এখন আপনি বরং যেভাবে নিষিদ্ধ হলো তার ঝুঁকিটিকে এনসিপি জানে, কারণ রাজনীতিকে আপনার মোকাবেলা করতে হবে রাজনীতি দিয়ে। আপনি যদি প্রশাসনিক কায়দায় নিষিদ্ধ করেন, তার ফল যে ভালো হয় না। জামাতে ইসলামী আমাদের সামনে সবচেয়ে বড় উদাহরণ।
যেভাবে জুলাই মাসে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল সেটি আমরা তখনই দেখেছি, কারো দৃষ্টি আকর্ষণ করেনি, কেউ এটা গুরুত্বের সাথে নেয়নি। এবং অতীতেও আমরা যদি দক্ষিণ এশিয়াতে রাজনৈতিক দল নিষিদ্ধের উদাহরণ দেখি, আমাদেরকে কোনো সুখকর বার্তা দেয় না। কাজে এনসিপি কি ওই ঝুঁকির জন্য নিজেকে প্রস্তুত করেছে? এনসিপির ছায়াতলে মানুষ কেন আশ্রয় নিবে? আপনি ভোটের বাজারে যাবেন কি বলতে? আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চেয়েছেন, হয়েছে। আপনি জুলাই প্রোক্লেমেশন হবেন, আমি আশা করি আরও আগেই হওয়া উচিত ছিল, আগামীতে হয়তো হবে, 30 দিনের আলটিমেটাম আছে। সেই প্রোক্লেমেশনে তো আপনি যে কথাগুলো বলবেন, গত 9 মাসে আমরা অফিসিয়ালি আনঅফিসিয়ালি অনেকবার বলেছি। কিন্তু আপনি গণ অভ্যুত্থানের সফল শক্তি, রাজনীতির সফল শক্তি হতে পারছেন কি না, এনসিপির পরীক্ষাটি কিন্তু সেই জায়গাটিতে এখন পর্যন্ত দলটাকে আমরা অগোছালো দেখতে পাচ্ছি, নাবিকহীন জাহাজের মতো দেখতে পাচ্ছি। বরং কিছুটা সুবিধাবাদী, কিছুটা ব্যক্তিগত সুবিধার দিকে তাদেরকে নজর দিতে দেখছি। দুর্ভাগ্যক্রমে নেগেটিভ হোক আর যাই হোক না কেন, আওয়ামী লীগ একটা নেগেটিভ কিন্তু দাঁড় করিয়েছিল, সেটা কলকাতা কেন্দ্রিক যেটাই হোক না কেন একটা ছিল, অবয়বটা তো ছিল অন্তত। কিন্তু আমরা লক্ষ্য করছি এই গত 9 মাসে অন্তত সবাই এখন ফ্রি, সেটা বিএনপি বলুন, জামাত বলুন, এনসিপি বলুন, তারা কিন্তু কোনো অবয়ব দিতে পারে নাই। আমি বলবো যে একেবারে দিবালোকের মতো স্পষ্ট যে কালচারাল ফ্রন্ট আর বর্তমানে বাজারে যারা বিদ্যমান তাদের মধ্যে দূরত্ব আগের মতোই রয়েছে, কখনো কখনো হয়তো বেড়েছে। কেননা কালচারাল ফ্রন্ট, আপনি যদি শিল্পী, সাহিত্যিক, সাংবাদিকদের কথা বলেন, সেইখানে তাদের যে দৃঢ় বিশ্বাস আওয়ামী লীগের প্রতি এবং আওয়ামী লীগের সব অন্যায়ের প্রতি তাদের যে সমর্থন এবং আওয়ামী লীগের বয়ান মার্কেটিংয়ে তাদের যে মেধা এবং সৃজনশীলতা তারা ব্যয় করেছেন বা এখনও করছেন, সেই জায়গাটিতে আমরা এনসিপি অথবা বিএনপিকে সংযুক্ত হতে দেখছি না। বিএনপির রাজনীতির একটা ভালো দিক আমার মনে হয়েছিল, 9 মাস আগে আমি দুটি জায়গা বিএনপির জন্য বলছিলাম। একটি হচ্ছে তরুণদের সাথে সম্পৃক্তি করা, কেননা আপনাকে তরুণদের সাথে কানেক্ট করতে হবে। আরেকটি ছিল যে কালচারাল ফ্রন্টকে বিএনপি তার নীতি আদর্শ দিয়ে, প্রোগ্রাম দিয়ে যুক্ত করতে পারে কিনা। অতি সম্প্রতি আমরা তরুণদের ক্ষেত্রে বিএনপিকে চিটাগং এবং খুলনাতে চেষ্টা করছে, তারা ক্রিকেটারদের নিয়েছেন, তারা সমাজের অন্যান্য ব্যক্তিবর্গকে নিয়ে তরুণদের কথা বলতে চাচ্ছেন। কিন্তু কালচারাল ফ্রন্টে গত 9 মাসে কিছু না করাটা এটি অত্যন্ত বেমানান মনে হয়েছে। এবং এনসিপির ক্ষেত্রে আমি আশা করেছিলাম, ওরা তরুণ অভ্যুত্থান করেছে, নারীদেরকে আমরা সামনের কাতারে দেখেছি, ঝুঁকি নিয়েছে, নিহত হয়েছে, তারা কেন কালচারাল বয়ানটি দাঁড় করাতে পারলো না? বারবার যে আমরা নতুন বাংলাদেশের কথা বলছি, আমরা কেউ কিন্তু কলকাতা থেকে আমদানিকৃত কালচারের জন্য বাংলাদেশ মুখিয়ে নাই। এটি চাপিয়ে দেওয়া ছিল, এটি বোঝাই যাচ্ছিল যে আওয়ামী লীগ একটা হ্যাংওভার থেকে এই কালচারকে বাংলাদেশে বাজারজাত করেছিল, যেটি তাদের একটি কোটারি কালচার। সেই জায়গাটিতে নতুন বাংলাদেশের আপনি যে সংস্কৃতির কথা বলবেন, যে বয়ানটি দিবেন, সেই জায়গাটা আমরা দেখতে পেলাম না। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব আশরাফ কায়সার। ফ্যাসিস্ট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সম্ভবত এর নিবন্ধনও বাতিল হয়ে যাবে, আমরা ধরে নিতে পারি। এর মানে হলো রাজনৈতিকভাবে আওয়ামী লীগ এখন অপ্রাসঙ্গিক। কিন্তু আমরা লক্ষ্য করছি যে ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দলগুলো কোনো না কোনোভাবে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তুলছে। বলা হচ্ছে এই প্রাসঙ্গিক তোলার পেছনে কম বেশি সব রাজনৈতিক দলই জড়িত, তবে বিএনপির দিকে বেশি অঙ্গুলিটা যাচ্ছে। কারণ বিএনপির বিরুদ্ধে অভিযোগ করার কারণ হলো নেতাদের বক্তব্য। যেমন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী শনিবারও চট্টগ্রাম একটা অনুষ্ঠানে বলেছেন যে একজন ভালো লোক আওয়ামী লীগকে সমর্থন করেন এমন গ্রহণযোগ্য ব্যক্তিকে দলের সদস্য করতে বাধা নেই। কি বলবেন?
দেখুন, আওয়ামী লীগকে এখন প্রাসঙ্গিক করে রেখেছে বিএনপি এবং অন্যান্য দলগুলো। আমাদের মানসপট থেকে আওয়ামী লীগ এর কালো অধ্যায় বিদায় নিয়েছে। শেখ হাসিনা নামটিও আমাদের সাথে যতটুকু যুক্ত, আস্তে আস্তে বিদায় নিতে পারবে। কিন্তু আপনি আওয়ামী লীগ বেঁচে থাকবে বিএনপি এবং এনসিপির ভেতরে, জামাত ইসলামীর ভেতরেও কিছুটা। এটি খুব দুর্ভাগ্যজনক। এবং যেভাবে বিএনপি নেতারা কথা বলছেন, আপনি আমির খসরু মাহমুদের কথা বললেন, আমি আরও 3জন নেতার বক্তব্য শুনলাম, তারা ভালো আওয়ামী লীগ খুঁজছেন, বক্তব্যে বলছেন। বাস্তবে কি আসলে এই ঘটনাটি কে পরীক্ষা নিরীক্ষা করবে, কে ভালো আওয়ামী লীগ ছিল? তাদের কি একটা পরীক্ষা? ভালো মানুষের পক্ষে তো আওয়ামী লীগ করাই সম্ভব না। আপনি যেই 16 বছরের জি। দুঃশাসন হয়েছিল, সেখানে সুযোগ সুবিধা পেয়েছেন, সবচেয়ে নিম্ন স্তরের একজন নেতাও আপনি খারাপ কাজ করেছেন, অসততা করেছেন, দুর্নীতি করেছেন, সন্ত্রাস করেছেন। আপনার মনে আছে যে 18 সালে বাচ্চারা যে ট্রাফিক আইন নিয়ে কথা বলছিল, হেলমেট বাহিনীগুলো যারা নেমেছিল, তারা কি ভালো আওয়ামী লীগ না খারাপ আওয়ামী লীগ? তার বয়স তো নিশ্চয়ই এখন একজন তরুণ, সে তখন আরও হয়তো যুবক ছিল। এই যে কথাগুলো তারা বলেন, এগুলো বাহুল্য, এগুলো অপ্রাসঙ্গিক এবং এগুলো অতিরঞ্জিত। এবং এই কথাগুলোর ভেতর দিয়ে আমরা টের পাই তাদের এক ধরনের মানে প্রশ্রয় দেওয়া, কারো কারো লোভ, কারো কারো প্রভাব প্রতিপত্তির অংশীদার হওয়ার লক্ষণ আমরা টের পাই। যেই কারণে বাংলাদেশের রাজনীতি পরিশুদ্ধ হতে পারে না, এবং যেই কারণে আমাদের সংস্কৃতি থেকে ফ্যাসিজম বিদায় নিতে পারে না, কিংবা স্বৈরশাসন বিদায় নিতে পারে না, সেই কারণটি হচ্ছে এগুলো। এখন আপনি আপনার এলাকায় গিয়ে দিলদরিয়া হয়ে উঠবেন, দরদ দেখাবেন, ওই নেতাকে সার্টিফাই করবেন, আপনার আত্মীয় স্বজন রয়েছে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি রয়েছে। এইটি যদি চলতে থাকে, তাহলে আওয়ামী লীগের পুনর্বাসন খুব বেশি দেরি হবে না। এবং তার জন্য আওয়ামী লীগকে খুব সন্ত্রাসী কায়দায় এগিয়ে আসতে হবে তাও না, বিএনপি নেতৃত্বের ভেতর দিয়েই আওয়ামী লীগ সমাজে অনেকখানি পুনর্বাসিত হয়ে যাবে। আমরা এনসিপির কোনো সমাবেশে দেখেছি যে পুরনো আওয়ামী লীগাররা ফুলের মাল্লা নিয়ে 100 জন নিয়ে 200 জন নিয়ে আবার এনসিপিতেও জয়েন করেছেন। এনসিপির লোকরা আগ বাড়িয়ে গিয়ে সেই কাউন্সিলর এবং কমিশনারদের সাথে মিটিং করেছেন। আমি শুনেছি কোনো গোয়েন্দা সংস্থা সেগুলো আয়োজনও করে দিয়েছে। ফলে আপনি আবার জামাতে ইসলামীকে আমরা দেখলাম থানা ঘেরাও করেছেন আওয়ামী লীগের নেতাকে উদ্ধারের জন্য। আওয়ামী লীগের নেতাকে উদ্ধারের জন্য। তাদের তো লজ্জা হওয়া উচিত। তাদের রাজনীতি যদি তারা নিজেরা বুঝে থাকেন, যে কথাটি অন্তত তারা বাইরে বলেন, তাতে তো আওয়ামী লীগের পক্ষে তারা এই কাজগুলো করতে পারে না। সবচেয়ে অবাক লাগে এই আওয়ামী লীগের অত্যাচারের কি পরিমাণ শিকার হয়েছে বিএনপি এবং জামাত। আমার মনে হয় যে তারা হয়তো এটি ভুলে গেছেন, কিন্তু আমরা দেখেছি, আমরা তো ওই নির্যাতন প্রত্যক্ষ করেছি। সরকারি কায়দায় হয়েছে, আইনানুগভাবে হয়েছে। বিএনপি নেতৃত্বের তার সংগঠনের কর্মীদের কাছ থেকে জানতে হবে 16 বছরে বাংলাদেশে কি ঘটেছে। অনেক সময় বড় নেতারা কিন্তু স্থানীয় পর্যায়ের খবর রাখেন না, কর্মীদের দুঃখের কাহিনী জানেন না। কাজেই যেই বেমানান কাজটি তারা করছেন, এটি আমাদের কাছে অনেক অনাকাঙ্ক্ষিত মনে হচ্ছে। এবং এটি দিয়েই কিন্তু রাজনীতির চরিত্রটির দূষণ যে মুক্ত হবে না, সেটি আপনাকে আমি বলে দিতে পারি। আমরা ভয় পাচ্ছি, নির্বাচন তো হবে, আমরা সবাই চাই, কিছুটা সংস্কার হোক সেটিও চাই, কিন্তু কলুষিত একটি রাজনৈতিক সংস্কৃতি প্রবহমান থাকবে বাংলাদেশের রাজনীতিতে। এটা আমাদের জন্য আশঙ্কাজনক। এটা ভীষণ আশঙ্কাজনক। দেখুন, আমি বারবার বলছিলাম যে 5ই আগস্ট যেন একটা ইভেন্ট না হয়, হাসিনার পলায়নের ইভেন্ট না হয়, কিংবা ফ্যাসিজমের পতনের। ইদানিং রাজনৈতিক দলগুলোর আচরণ দেখে কিন্তু ইভেন্ট হিসেবেই মনে হচ্ছে এটি ইভেন্ট হিসেবে এটাকে সামনে আনার চেষ্টা করছে। এটি ইভেন্ট হিসাবেই সামনে আনার চেষ্টা করছে, কেননা তাদের কারোরই সেই ম্যাচুরিটি নাই যে এটি যে আপনার 100 বছরের জন্য আপনি একটি বয়ান তৈরি করবেন এবং তার বিকল্প পাল্টা রাজনীতি আপনি দাঁড় করাবেন। দেখুন, এখানে রাজনীতিতে যারা আছেন তাদের 99% রাজনীতি বোঝেন না, তাদের দলের রাজনীতিও বোঝেন না, তাদের নীতি আদর্শও জানেন না। এবং তারা রাজনীতি বলতে যেটি বোঝেন সেটি হচ্ছে মাঠে দখলদারিত্ব, সেটি হচ্ছে চাঁদাবাজি, সেটি হচ্ছে সন্ত্রাস, সেটি হচ্ছে কোনো রকমে পার্লামেন্টে নির্বাচিত হওয়া, অথবা ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি করে বেঁচে থাকা। তাদের অনেকেরই কোনো স্বীকৃত পেশা নাই, এটি একটি সমাজে হতে পারে। এখন এই কথাগুলো বললে তারা বলেন যে বিরাজনীতিকরণের চেষ্টা হচ্ছে। আরে ভাই, বিরাজনীতিকরণ তো দরকার, আমরা বলছি না, কিন্তু রাজনীতির বিশুদ্ধকরণ দরকার তো আপনাদের অস্তিত্বের জন্যই। আমরা তো চাই রাজনৈতিক দলগুলো 50 বছর 100 বছর বেঁচে থাক এবং তারা দেশ শাসন করুক, সমাজ তাদের অধীনে থাকুক। কিন্তু এই যদি হয় চেহারা, এবং মানুষের যে মানুষগুলো জীবন দিয়েছে, সে কি আপনার উপরে ভরসা রাখতে পারছে এই আচরণের পরে? এই প্রশ্নটিকে তারা নিজেদেরকে করেন? আমার মনে হয় করেন না। সবচেয়ে অবাক কাণ্ড যেটা, সেটা হলো যে সাধারণ একজন আওয়ামী লীগ, আমরা রাজনৈতিক দলগুলোর
উদ্ধৃতি দিয়ে না হয় বললাম কোট আন কোট ভালো আওয়ামী লীগ, এরা কি এই হাসিনা সরকারের বা এই খুন খারাপের কোনো সমালোচনা করেছে অথবা নিজেরা কখনো অনুতাপ প্রকাশ করেছে? একেবারেই করেনি। এবং আমি শুধু আওয়ামী লীগের নেতা বা কর্মীরা না, তাদের যে কালচারাল ফ্রন্টের সমর্থকরা তাদেরকেও বলতে শুনেছি, যে এখনও বলছে যে জুলাই অগাস্টে একটি ষড়যন্ত্র হয়েছে বাংলাদেশে। এবং সেদিন একজন বলেছে যে ম্যান্ডেট পাওয়া সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে বিদেশি ষড়যন্ত্রে, অ্যাজ ইফ বাংলাদেশের জনগণের এখানে কোনো রোলই নাই। আচ্ছা, আপনি ধরুন গত স্পিকার আমাদের সংসদে যিনি ছিলেন কয়েক টার্মে, তাকে ভালো আওয়ামী লীগার বলে কেউ কেউ প্রচারণার চেষ্টা করছেন। এখন যে ভদ্র মহিলা বিনা ভোটে নির্বাচিত হতেন এবং স্পিকার হতেন, তিনি যদি বাংলাদেশের কোনো মানুষের প্রতিনিধিত্ব করতেন, তিনি তো ওই দুঃশাসনের সময়ের সমালোচনা করতেন, তিনি তো ভোটহীনতার সমালোচনা করতেন, তিনি তো গুম খুনের সমালোচনা করতেন। কই, তিনি তো কখনো করেননি। উনি তো মানুষ হিসাবেই তাকে একটা সচেতন মানুষ হিসাবে প্রতিস্থাপন করতে পারেননি। কাজে উনি ওই দলেরই প্রতিনিধিত্ব করেছেন, রাষ্ট্রের তৃতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে নিজেকে ধরে রেখেছেন। কাজে এইসব মায়াকান্না বা দরদ আমাদের মনে হয় যে খুব সুযোগ সন্ধানীরাই এটা করছেন। বাংলাদেশের জনগণের যারা জীবন দিয়েছে, যারা আহত হয়েছে, এবং তাদের কারো কিন্তু বক্তব্য এটা না। এইটা আমাদের এই গুটি কয় সুযোগ সন্ধানী মানুষের বক্তব্য। এর ভেতরেও কিছু পাওয়ার একটা চেষ্টা আছে। একই সঙ্গে কিন্তু মিডিয়ার ভূমিকাটা পাল্টে যাচ্ছে গ্রাজুয়ালি। আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন যে এই মিডিয়া রাজনৈতিক দলগুলো ভালো কাভারেজ দিচ্ছে, সব রাজনৈতিক দলগুলোকে কাভারেজ দিচ্ছে, কিন্তু কোনোটাই ইতিবাচকভাবে নয়। মিডিয়াতে আমরা সাংবাদিকতা হতে দেখছি না, এখনো না, গত 9 মাসেও দেখিনি, তার আগে 16 বছর তো দেখিই নাই। কেননা সাংবাদিকতাতে আপনার কোনো বন্ধু থাকার কথা না। আপনি বস্তুনিষ্ঠ হবেন, যা ঘটেছে তাই লিখবেন, যা ভাবছেন সেটি আপনার বিশ্লেষণ হবে। আমরা কোনো প্রতিষ্ঠিত মিডিয়াকে দেখেছি গত 9 মাসে ছাত্র নেতাদের ফুলিয়ে ফাঁপিয়ে বাজারে উপস্থাপন করার, তাদের বই লিখে দেওয়ার, তাদের বই প্রকাশনার দায়িত্ব নেওয়ার, এবং তাদেরকে তাত্ত্বিক হিসাবে জোর করে উপস্থাপন করার। কেননা তারা বড় রাজনৈতিক একটি দলের ব্যাপারে তারা সন্দিহান। তারা ওই দলটিকে 16 বছরে যেভাবে বিষোদ্গার করেছেন, যেভাবে তাদের 10 ট্রাক অস্ত্র মামলার অথবা গ্রেনেড হামলা মামলায় বড় বড় নেতাদেরকে ফাঁসিয়ে কল্পকাহিনী ছাপিয়েছেন, এখন ওই অনিশ্চয়তা থেকে তারা চেষ্টা করছেন। ওই রাজনৈতিক দলও তো এখন এই মিডিয়াকে সমর্থন করছে। ওই রাজনৈতিক দলও করছে, এবং আমার কাছে বেশ অবাক লাগে। তা আমার মাঝে মাঝে মনে হয় তাদের বোধহয় ধারণাই নাই যে কি ঘটেছে বাংলাদেশে বা কি ঘটছে এখন। আমরা যদি মিডিয়াকে ইন্ডিপেন্ডেন্টলি সম্মানজনক জায়গায় দেখতে চাই, তার গাঁটছড়া ছাড়তে হবে। আমাদের মিডিয়াও ইভেন্ট বেসড হয়ে গেছে। আমাদের মিডিয়া সাংবাদিকতার স্বয়ংক্রিয়, স্বতঃস্ফূর্ত। আমার জানি কেমন মনে হয়, বিশেষ করে আমরা 1-11-এ যেটা দেখেছি, সেটি হলো যে মিডিয়া কিভাবে খেলাটা খেলে। সামনের দিনগুলোতে এই খেলাটা তারা নামবে, যেহেতু তারা আগের মধ্যে শক্তিশালী রয়েছে। ধরেন একটি শিল্প গ্রুপ যারা নদী দখল, খাল দখল করে বাজারে প্রতিষ্ঠিত, এবং আপনি জানেন শেখ হাসিনাকে মানে মৃত্যুর পরও বলেছিল ক্ষমতা ধরে রাখতে, এরকম তাদের যেই পলাতক সম্পাদকরা, তারা কিন্তু এখন ওই কোম্পানি থেকে বেতন পান। তাদেরকে শুধুমাত্র একটু পাশে বসিয়ে রাখা হয়েছে, তারাই পত্রিকাগুলো চালাচ্ছেন। নামকা ওয়াস্তে আরও কিছু লোককে সামনে রাখা হয়েছে। পরিস্থিতি যদি একটু ভালোর দিকে যায়, হয়তো ওই লোকগুলো ফিরে আসার চেষ্টা করবেন। এই যে অপকর্ম করা লোকগুলো, তাদেরকে আপনি কোনো বিচারের আওতায় আনেননি, এবং সেই পত্রিকার মালিক আগের মতো রয়েছে। আমরা 2-4টি টিভি চ্যানেলের কথা বলি, মালিকানার তো কোনো পরিবর্তন হয় নাই। 2-1টি নিউজ চ্যানেল কিন্তু শুধুমাত্র লোকের পরিবর্তন হয়েছে, তাও সামনের উইন্ডো ড্রেসিং করেছেন তারা। বাইরে থেকে দেখে যেন আপনার মনে হয় যে চেহারাটি একটু ভিন্ন, কিন্তু ভেতরের কলকবজা, ভেতরের যে কারসাজি তারা করেছেন, ভেতরে যে অপরাধমূলক কর্মকাণ্ড তারা করেছেন, ওই লোকগুলো রয়ে গেছে। দেখুন, আমরা বলছি না যে সাংবাদিকতার চাকরিচ্যুতি হোক, কিন্তু যিনি অপরাধ করেছেন, অনিয়ম করেছেন, আপনার ফ্যাসিবাদের এনাবলার হিসাবে কাজ করেছেন, তাকে যদি আপনি আইনের আওতায় না আনেন, তাহলে আপনি পরিস্থিতি থেকে উত্তরণ ঘটবে কি করে? একই ঘটনা প্রশাসনে। আমরা তাদেরকেই দেখতে পেয়েছি যারা ওই হাসিনার কাছ থেকে শুদ্ধাচার পুরস্কার পেয়েছিলেন, অনিয়মের সাথে যুক্ত ছিলেন। মিডিয়া খুব স্পর্শকাতর। আমরা 2টি ফ্রন্টকে বারবার বলি, একটি হচ্ছে কালচারাল ফ্রন্ট, আরেকটি হচ্ছে মিডিয়া। আপনি জানেন যে কোনো সময় তার ভোল পাল্টে সে তার মালিকের পক্ষে চলে যেতে পারেন, পলাতক সম্পাদকের পক্ষে চলে যেতে পারেন,
অতীতে যা বৈষয়িক লাভ তার হয়েছে সেই পথে হাঁটতে পারেন, এমনকি অন্তর্বর্তী সরকারকেও বিপদে ফেলে দিতে পারেন। কিছুটা লক্ষণ প্রকাশ পাচ্ছে। লক্ষণ কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। যেমন আপনার ধরেন আন্তর্জাতিক ইস্যু হবে, নিরাপত্তার ইস্যু হবে, অর্থনীতির ইস্যু হবে। এখন আমরা কাউকে কাউকে দেখতে পাচ্ছি মিথ্যাচার ছড়াচ্ছেন, আর ভীতি ছড়াচ্ছেন, প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। এখন এটি নিয়ে যদি স্টেপ ইন করা হয় তাহলে আবার বলা হবে সংবাদপত্রের জি। বা মিডিয়াকে কণ্ঠরোধ করা হচ্ছে। ব্যাপারটি কিন্তু তা না। আপনি তথ্যভিত্তিক হন এবং কারো হাতে যদি ডকুমেন্ট থাকে তার উচিত সামনে এসে বলা, কারণ সাংবাদিকতার কাজই তো তাই, ডকুমেন্ট আপনি জোগাড় করবেন। কাজেই আমরা বলছি যে মিডিয়া যেন তার নিজের পায়ে দাঁড়ায় এবং মিডিয়া যেন বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অভ্যস্ত হয়। সেই মালিকানা থেকে মিডিয়াকে সরাতে হবে যেই মালিকানা তার ব্যবসায়িক স্বার্থের কারণে পক্ষ অবলম্বন করেছিল এবং খুনিদের পক্ষ অবলম্বন করেছিল। প্রিয় দর্শক, আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব আশরাফ কায়সার। অনেক সমস্যার উৎপত্তি হয়েছে দু কারণে। একটি হলো রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তো রয়েছে, তারা স্বতঃস্ফূর্তভাবে সরকারের অনেক বিষয় অংশ নেয়নি। ঠিক এর উল্টো চিত্র রয়েছে যে সরকারও রাজনীতিবিদদের সঙ্গে কমিউনিকেশনটা জোরালো করেনি শুরু থেকে, এই অভিযোগটা রয়েছে। সরকারের বিরুদ্ধে আরেকটি অভিযোগ রয়েছে যে তারা সব কাজটি ডিলেমির মধ্যে করার চেষ্টা করছে, হয়তো করছে কিন্তু কালক্ষেপণ করছে। এটা অনেক বিষয় ছিল, কালক্ষেপণের প্রশ্ন নয়। আরেকটা অভিযোগ তো শুরু থেকে রয়েছে যে সরকার, গণ অভ্যুত্থানের সরকার, বিপ্লবী সরকারের কাছাকাছি, তারা যতটুকু উদ্যোগী হওয়ার কথা ছিল সেটি না হয়ে কোট আনকোট সুশীল হওয়ার চেষ্টা করেছে। সরকারটিকে যতটা সারাশি হওয়া দরকার ছিল সেটি তারা হতে পারেননি এবং তাদের প্রথম 7 দিন বা 15 দিনের যে চমক দেখানো দরকার ছিল, যে কঠোর হওয়া দরকার ছিল, সেটিও তারা হতে পারেননি। ফলে আমরা যেটি দেখতে পেলাম, ক্রমান্বয়ে সরকারটি আমলাতন্ত্রের হাতে বন্দী হয়ে গেল এবং তার হাতে সংস্কার করতে বাধাগ্রস্ত সরকারকে করলো ভেতরের লোকজন। আপনি আমলাতন্ত্রের চক্রটিকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, এটি আবার অনেক সময় রাজনৈতিক দর্শন ছাড়া করাও কঠিন। এই যে আমরা এনবিআর এর বিভক্তিটা দেখলাম, এর ভেতরে যদি এখন অ্যাডমিন ক্যাডার ট্যাক্স এবং করকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, এটি কিন্তু একটা খারাপ উদাহরণ হয়ে গেল। কিন্তু আমরা সংস্কারটি চেয়েছিলাম যে যারা নীতি প্রণয়ন করবে তারাই আবার কালেক্টর হবে, এটি যেন না হয়। এবং এত ভালো একটা উদ্যোগকে এখন আপনি যেভাবে বাস্তবায়ন করতে যাচ্ছেন, এর মতলবটি যদি হয় অ্যাডমিন ক্যাডারের প্রাধান্য, তাহলে কিন্তু এটি আমাদের জন্য মনোপুত হলো না। একইভাবে এই যে বিচার প্রক্রিয়াটি, আপনি ধরেন এরা কি করে দেশ ছেড়ে পালিয়ে গেল, এই জায়গাটির জবাবদিহিতা সরকারকেও দিতে হবে, সামরিক বাহিনীকেও দিতে হবে। এখন আমরা খুঁজে পাচ্ছি বিভিন্ন ধরনের সঙ্গীত শিল্পীকে, কে কোথায় লুকিয়ে আছেন, কিন্তু আমাদের মূল অপরাধীরা, অভিযুক্তরা দেশ ছেড়ে পালিয়ে গেছে। তারপরে আপনি যেটা বলেন দ্বিতীয় ট্রাইব্যুনাল করলো, সেটা শুরু থেকে করা যেত। এটি করতে আপনার কি সমস্যা? এই রাষ্ট্রের কি সক্ষমতা এত? তৃতীয় ট্রাইব্যুনালও হতে পারে, চতুর্থ ট্রাইব্যুনালও হতে পারে। কাজেই এমনকি ধরেন সরকারের ভেতরে অনেক লোকজন আছে, বাজারে অনেক কথা হচ্ছে তাদের দ্বৈত নাগরিকত্ব নিয়ে, এবং বাজারে প্রায় আপনার লিস্ট বের হয়। সরকারটির কি কোনো দায়িত্ব নাই এই ব্যাপারে প্রকাশ্য বক্তব্য দেওয়ার? একেবারে যদি দেওয়া উচিত। ধরেন দ্বৈত নাগরিকত্ব তো অপরাধও না, সেটিও তাদের দেওয়া উচিত। কানাঘুষা এখানে হওয়ার এমনও চেয়ে। হয়েছে যে আমরা জানি যে তার দ্বৈত নাগরিকত্ব নেই, কিন্তু তাকে বলা হচ্ছে, সরকারটা স্পষ্ট করলেই হয়। অনেক সংস্কার আমাদের জাতীয় জীবনে দরকার, কিন্তু আপনাকে প্রায়োরিটাইজ করতে হবে।
কোনটি মৌলিক সংস্কার, কোনটি বিচারের জন্য দরকার, কোনটি নির্বাচনের জন্য দরকার এবং কোনটি আপনার রাষ্ট্র কাঠামো পরিচালনার জন্য দরকার। এখন কিছু জায়গায় সরকারকে আমরা দেখতে পেয়েছি অতি উৎসাহী হচ্ছেন, বিশেষ করে বিদেশি বিনিয়োগ আনার ক্ষেত্রে, কিন্তু সেইগুলোকে আপনার সেকেন্ড প্রায়োরিটিতে রাখতে হবে। যদি রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে আপনি না করতে পারেন, এইসব সংস্কারের ভবিষ্যৎ অনিশ্চিত। আর একটা সমস্যা হয়েছে যে আপনি নিশ্চয়ই জানেন, সবাইকে সন্তুষ্ট করে কোনো কাজ করা যায় না। এখন অবস্থা হয়েছে সরকার সবাইকে সন্তুষ্ট করতে গিয়ে যেটা হয়েছে, এখন সবাই তার প্রতি অসন্তুষ্ট হয়ে যাচ্ছে। না না, তা তো হবেই। আপনি যদি মাঠের আন্দোলন দেখেন, আপনি যখন শুরু থেকে যত আন্দোলন হয়েছে, আমি প্রথমত বলবো সরকার আন্দোলনগুলোর সংখ্যায় কিন্তু অনেক আন্দোলন মোকাবেলা করেছে। নিঃসন্দেহে। কিন্তু আপনি যদি এখন ছাত্র তরুণদের রাস্তায় বসে গেলেই তার আন্দোলন মেনে নেন, এখন কিন্তু আরো অনেকে উৎসাহী হচ্ছে তার আন্দোলনটিও সামনে নিয়ে আসার। এটা একটা ট্র্যাডিশন হয়ে দাঁড়াবে। আমি বলবো সব রাজনৈতিক দল ডে ওয়ান থেকে এই সরকারকে সমর্থন করেছে, সেটি ধরে রাখা দরকার ছিল এবং সেটি খুব স্পষ্ট করে স্বচ্ছভাবে আপনার মতভিন্নতাকেও আপনার এমব্রেস করে আগানো দরকার ছিল। এটি কোনো কঠিন কাজ ছিল না। সব রাজনৈতিক দল এই সরকারকে সমর্থন করে যাচ্ছে, আপনি একটু আগেই বললেন। এখন কেন জানি মনে হচ্ছে সেই সমর্থন থেকে কোনো রাজনৈতিক দল সরে আসছে। কারণ আমরা লক্ষ্য করলাম যে বিএনপির পক্ষ থেকে খুব জোরালোভাবে সমালোচনা করা হচ্ছে এবং যমুনামুখী মিছিলেরও হুঁশিয়ারি উচ্চারণ করা হচ্ছে। যেমন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ খুলনা একটা অনুষ্ঠানে বলেছেন যে আপনি কি চান, সরাসরি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেছেন যে আপনি কি চান নির্বাচনের জন্য আপনার সঙ্গে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হোক, এদেশের জনগণ যমুনামুখী লং মার্চ করুক। এমনকি তারেক রহমানকেও আমরা উনিও বক্তব্য রেখেছেন, উনিও বক্তব্য রেখেছেন একটা ভিন্ন অনুষ্ঠানে এবং উনি বলেছিলেন যে করিডোর এবং বন্দর কি অন্তর্বর্তী সরকারের দায়িত্বের মধ্যে পড়ে কিনা, এবং উনি বলেছিলেন রাজনৈতিক সরকারের জন্য রেখে দিতে। কাজে আমরা বিএনপির সাথে সরকারের এক ধরনের দূরত্ব আমরা টানাপোড়েন গত কয়েক মাস ধরে টের পাচ্ছি। আমার মনে হয়েছে যে এই ক্ষেত্রে সরকারটির উচিত ছিল বিএনপিকে আরো গুরুত্বের সাথে নেওয়া। যেই দলটি যে কোনো সময় নির্বাচন হলে ক্ষমতায় আসার তুমুল সম্ভাবনা রয়েছে এবং যেই দলটি এই মুহূর্তের রাজনৈতিক যে অস্থিরতা সেটি নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে, এবং নির্বাচিত সরকার ছাড়া আপনি মনে রাখবেন দেশে বিনিয়োগ হবে না। সেটি দেশি বিনিয়োগও হবে না, বিদেশি বিনিয়োগও হবে না। যতই বাইরের লোকরা কথা বলুক, তারা একটি রাজনৈতিক স্থিতি এবং কমিটমেন্ট দেখতে চায়। কাজেই বিএনপির সাথে সরকারের দূরত্ব ভালো লক্ষণ না। নির্বাচন নিয়ে তাদের মধ্যে যেই টানাপোড়েনটি হচ্ছে, এটিও সরকারের উচিত খুব দ্রুত পরিষ্কার করে ফেলা। দেখুন, আপনি যদি ফেব্রুয়ারিতেও করেন, মার্চেও করেন, ডিসেম্বরে না করে সেটি আপনি বলে ফেলেন। বলে ফেললে যেটি সুবিধা হবে, 16 বছর পরে সব দল নির্বাচনে অংশ নিতে চায়, তাদের নিজস্ব রোডম্যাপও তারা তৈরি করতে পারবেন। এই প্রক্রিয়াটিকে আপনি অনিশ্চিত রেখে আপনি আশঙ্কা বেশি করছেন এবং আপনার অস্পষ্টতা মানুষকে বিভিন্ন ধরনের সন্দেহের দিকে নিয়ে যাচ্ছে। কেউ কেউ তো বলছে যে নির্বাচনই অনিশ্চিত, কেউ বলছে যে এই সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চাচ্ছে। এগুলো রাজনৈতিক দল হিসেবে আমার ধারণা বিএনপিকে এক ধরনের আতঙ্কের মধ্যে ফেলেছে। আরেকটা জিনিস হচ্ছে যে বিএনপির উচিত হবে সরকারের সাথে আরেকটু ডায়লগ বাড়ানো। ক্রমশই আমরা দেখতে পাচ্ছি রাজপথে চলে যাচ্ছেন, জনসভায় চলে যাচ্ছেন, কিন্তু আমার মনে হয় যে আমরা যদি এই বিভক্তি আরও বাড়াই, তাতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের ক্ষতি হবে এবং তাতে যেই ঘটনাটি 20 বছর পরে ঘটবে ভেবেছিলাম, সেটি হয়তো 5 বছর পরে ঘটে যাবে। মূল ক্ষতিটি হবে বাংলাদেশের জনগণের। আমরা একটা সুন্দর সুশাসনের রাষ্ট্র দেখতে চাই এবং যেখানে যারা শাসন করবেন তারা যেন জবাবদিহিতার আওতায় থাকেন। এরকম একটি জায়গা যদি অধরা থেকে যায়, তাহলে আমাদের কিন্তু অভ্যুত্থানের পাওয়া কিছুই হলো না। আমরা শুরুতে যে প্রশ্নটি নিয়ে আলোচনা শুরু করেছিলাম যে রাজনৈতিক দলগুলো এক ধরনের মনস্তাত্ত্বিক চাপে রয়েছে, আপনার কথা মনে হচ্ছে সরকারও এক ধরনের চাপে রয়েছে? সরকারও চাপে রয়েছে, রাজনৈতিক দলগুলোও চাপে রয়েছে। এর অনেকটাই কিন্তু অমূলক। আমি আপনাকে বলি, এবারের খেলা কিন্তু অনেক সহজ হয়ে গেছে। আওয়ামী লীগের তাকে যদি কার্যক্রম আপনি নিষিদ্ধ নাও করতেন, তাও আওয়ামী লীগের কোনো সরব উপস্থিতি রাজনীতিতে কিংবা নির্বাচনে কোনো সম্ভাবনা নাই। আপনি ভেতরে ভেতরে ওই দলের সমর্থক হতেই পারেন, কিন্তু আপনার মাঠে উপস্থিতির জায়গায় আওয়ামী লীগ নাই। এরকম একটি জায়গায় আপনি ধরেন বিএনপি, জামাত ইসলামী বা এনসিপির আসলে কিন্তু রাজনৈতিক প্রতিষ্ঠান হিসাবে আরও ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হয়েছে। আমি বড় দলগুলোকে দেখছি না
এই সুযোগটি নিয়ে, বয়ান নিয়ে তারা মাঠে ঘাটে চলে যাচ্ছেন। তাদের মনে হচ্ছে যে এই অন্তর্বর্তী সরকারের দায়িত্বই হচ্ছে সংস্কার, তাদের দায়িত্ব সংস্কার না। কাজেই তাদের রাজনীতি সংস্কারটিতে তারা যদি নিজেরা কিছু না করেন, আপনি কেন মনে করছেন যে একটি অন্তর্বর্তী সরকার আপনার রাজনীতি সংস্কার করবে? এই জায়গাটিতে আমার মনে হয় যে এই রাজনৈতিক দলগুলোকে মনস্তাত্ত্বিক লড়াইয়ে, দেখুন রাজনীতি একটা জটিল খেলা। রাজনীতি একটা আপনার অনেক সমীকরণের সম্মিলন। কাজেই আপনি ভোটের বাক্সে ভালো করতে চান, আপনি সরকার গঠনে থাকতে চান, আপনি জাতীয় সরকার করতে চান, আপনি অনেক দিন ক্ষমতায় থাকতে চান, এর কোনোটাই দোষের না। কিন্তু আশরাফ কায়সার, আমি এখানে একটা যোগ করি, সেটি হলো আপনি নিজে দীর্ঘদিন গণমাধ্যমে কাজ করেছেন, একদম হাই লেভেলে কাজ করেছেন, মাঠে কাজ করেছেন, আপনি রাজনীতি বিভাগের ছাত্র এবং বাংলাদেশের রাজনৈতিক উত্থান পতন খুব কাছ থেকে দেখেছেন। এই যে আজকে আমরা জটিল শব্দটা ব্যবহার করতে চাচ্ছি, একটা জটিল পরিস্থিতি তো তৈরি হয়েছে, এটা ঠিক স্বীকার করতেই হবে। এখান থেকে উত্তরণের উপায়টা কি? দেখুন, রাজনীতির কাছে মানুষের প্রত্যাশা কি? আপনি তাকে আশাবাদী করবেন, তাকে কমফোর্ট দিবেন, তাকে ভীতির মধ্যে রাখবেন না। একজন নাগরিক আপনার কাছ থেকে, এই দেশের নাগরিক অন্তত, এর চেয়ে বেশি কিছু আপনার কাছে চায় না। এখানে শিক্ষা স্বাস্থ্যের মতো জায়গাতেও রাষ্ট্র তেমন কোনো দায়িত্ব নেয় না। কাজেই আপনি আমার ঘাড়ের উপরে আতঙ্ক হিসাবে না আসেন, বোঝা হয়ে না ওঠেন, এতটুকুই মানুষ চায়। এটি যদি আপনি পূরণ করতে না পারেন রাজনৈতিক দল হিসাবে, তাহলে এটি আপনার চরম ব্যর্থতা। তখনই মানুষ বিকল্প খুঁজতে শুরু করে, সেটি যেই শক্তির ভেতরেই খুঁজুক না কেন। অন্তর্বর্তী সরকারটিকেও আমি বলবো যে দেখুন, আপনার শাসন করার যে জায়গাটা, এটা অনেকখানি কিন্তু আপনার হাতে, নিয়ন্ত্রণের ভেতরে। আমাদের দুটি রোগ থেকে নিজেকে মুক্ত করতে হবে। একটি হচ্ছে যে অত্যন্ত অ্যাম্বিশাস না হয়ে উঠি, যে আমি এই রাষ্ট্রের সব সমস্যার সমাধান করে যাব, এটি ওর ভালো অর্থেই, কিন্তু এটি আপনার কাজ না। আপনি এত অ্যাম্বিশাস হবেন না যেটি আগামী 1 বছর 1.5 বছরের মধ্যে আপনি শেষ করতে পারবেন না। আবার প্রয়োজনীয় সংস্কারগুলো ছেড়ে আপনি চলে যাবেন না, তাতেও মানুষ আশাহত হবে। আমরা বারবার একটি ব্যালেন্সিং অ্যাক্টের অভাব অনুভব করছি, সেটি দুই পক্ষ থেকেই, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও, সরকারের পক্ষ থেকেও। আমাদের জাতীয় রোগ হচ্ছে একটা ইমব্যালেন্স সিচুয়েশন তৈরি করা এবং মানুষকে আশাহত করা, হতাশ করা। আমি আপনাকে বলি, বাংলাদেশের মানুষ এখন আবার ভীত সন্ত্রস্ত। তারা রাজনীতিকে ভয় পাচ্ছেন। তারা মাঠে যে তাণ্ডব দেখতে পাচ্ছেন, তাকে বলছেন রাজনীতি, এবং এই রাজনীতি মানুষ চাচ্ছে না। মানুষ সুনিশ্চিত জীবন চায়, তার একটি কমফোর্টেবল দৈনন্দিন সময় চায়, এবং তাকে একটি আশাবাদী রাষ্ট্র চায়। সেই জায়গাটিতে আপনি যদি আপনার কর্মকাণ্ড দিয়ে ওই জায়গাটিতে তাকে আলো ফেলতে না পারেন, সেটি আপনার ব্যর্থতা। আশরাফ কায়সার, আপনি আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।